মারুফা, রাব্বি হাসান আরো ধীরে ধীরে সবাই জয়েন করবে আশা করছি। আখতার, আচ্ছা তোমরা আমার স্ক্রিনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি এই পাশটা দাঁড়াই। হ্যাঁ, দাঁড়াই। আচ্ছা, আজকে আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম, আজকে আরেকটু ডিটেইলস আলোচনা করতে চাই। সি প্রোগ্রামিং ভাষার একটা সুনির্দিষ্ট কাঠামো আছে, সেই কাঠামোতে কিছু বিষয় আছে আমাদেরকে আবশ্যিকভাবে যুক্ত করতে হয়, আর কিছু বিষয় আছে আমরা ওই প্রোগ্রামটাকে আরো সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য ঐচ্ছিকভাবে কিছু ফাংশন আমরা যোগ করে থাকি। হ্যাঁ, তো এইখানে আমি একটা ছক এঁকেছি, ছক এঁকে দেখিয়েছি যে মূলত একটা সি ল্যাঙ্গুয়েজ ভাষার স্ট্রাকচারটাতে কি কি বিষয় থাকে, সেই বিষয়গুলোতে কি কি আছে। তো এখানে দেখো, তোমরা যদি কেউ কিছু বলতে চাও আমাকে ওই চ্যাট অপশনে মেসেজ করবে। হ্যাঁ, আমি তোমাদেরকে এই মুহূর্তে সকল মাইক্রোফোন মিউট করে রাখার মনে হয় অপশন দিয়েছিলাম। হ্যাঁ, তোমরা আমাকে মেসেজ দিবে যদি না শুনতে না পাও অথবা কোনো বিষয় যদি ক্লিয়ার না হও, আমাকে অবশ্যই এই চ্যাট অপশনে আমাকে টেক্সট করবে। আচ্ছা, সি প্রোগ্রামিং ভাষার যেই কয়টি অংশ আবশ্যিকভাবে থাকে বা ঐচ্ছিকভাবে থাকে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করেছি। দেখো এখানে লেখা আছে ডকুমেন্টেশন সেকশন, এটা একটা ঐচ্ছিক বিষয়। এটা হচ্ছে একটা প্রোগ্রাম লেখার সময় তুমি কোন কোন বিষয়, প্রোগ্রামটা কি উদ্দেশ্যে লেখা হয়েছে, তুমি সেই সম্পর্কে কোনো যদি মন্তব্য করতে চাও তাহলে এই অংশটা দিতে পারো। যেমন আমি এখানে একটা ছোটখাটো প্রোগ্রাম লিখেছি, এই পাশে আমি এই যে ডবল স্ল্যাশ দিয়ে লিখেছি দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। এই লেখাটা লেখা আর না লেখা এটা প্রোগ্রামের অংশ না। হ্যাঁ, এটা প্রোগ্রামের মূল প্রোগ্রামের অংশ না, এটা হচ্ছে জাস্ট মন্তব্যটা শো করবে। এবং পরবর্তীতে কোনো প্রোগ্রামার যদি কাজ করে তোমার এই প্রোগ্রামটা নিয়ে অথবা তুমি নিজেও যদি করে থাকো তাহলে এখান থেকে বুঝতে পারবা যে পুরো বিষয়টা কিভাবে লেখা হয়েছে। তো এই যদি এক লাইনের কমেন্ট হয় তাহলে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে ওই লাইনটা লিখে ফেলি। যদি একাধিক লাইনের কমেন্ট হয় তখন আমরা ডাবল স্ল্যাশ না দিয়ে আমরা লিখি কি এই স্ল্যাশ অ্যাস্টেরিক্স তারপরে অ্যাস্টেরিক্স স্ল্যাশ। এটা কখন হবে? যদি আমরা কমেন্ট সেকশন বা মন্তব্য যদি একাধিক লাইনে হয় তখন আমরা এটা সাইন দেব, আর যদি সিঙ্গেল লাইনে হয় তাহলে আমরা এই সিঙ্গেল লাইন জাস্ট ডাবল স্ল্যাশ দিয়ে ওই কমেন্টটা লিখে ফেলবো। এবার দেখো এইখানে একটা অপশন লিখেছি, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ অবভিয়াস অংশ, লিংক সেকশন। লিংক সেকশনটা হচ্ছে আমরা কম্পাইলার, আমাদের পুরো সি প্রোগ্রামে মূলত দুই ধরনের ফাংশন থাকে। একটা হচ্ছে ইউজার ডিফাইন, অর্থাৎ যে প্রোগ্রামার সে কিছু প্রোগ্রাম কিছু ফাংশন ঠিক করে দিবে যে প্রোগ্রামটা কিভাবে কাজ করবে। আর কিছু ফাংশন আছে যেগুলো প্রায় সকল প্রোগ্রামে সকল সমাধান করার ক্ষেত্রে ওই ফাংশনগুলো বারবার ব্যবহৃত হয়। তো এই ফাংশনগুলোকে বারবার প্রোগ্রামার না লিখে কি করবে, এই সবার ব্যবহারের সুবিধা করার জন্য কম্পাইলারের মধ্যে কিছু ফাংশনকে আগে থেকে তুলে রাখা হয়েছে, অর্থাৎ একটা জায়গায় জমা রাখা হয়েছে, যেটাকে আমরা বলি লাইব্রেরি ফাংশন। তাহলে যেই ফাংশনগুলো কম্পাইলারের মধ্যে আগে থেকে স্টোর করা আছে, জমা আছে সহজ ভাষায়, সেগুলোকে বলবো আমরা লাইব্রেরি ফাংশন। তো এই লাইব্রেরি ফাংশন গুলো কোনো না কোনো অবশ্যই কোনো না কোনো ফাইলের মধ্যে আছে, এই যেই ফাইলের মধ্যে, যে মূল ফাইলের মধ্যে লাইব্রেরি ফাংশন গুলো যুক্ত আছে সেই ফাইলের অংশটা হচ্ছে লিংক সেকশন। তো অনেক ধরনের সেই মূল যে ফাইল আছে এই ফাইলগুলোকে আমরা বলি হেডার ফাইল। কি বলি আমরা? হেডার ফাইল। এগুলোকে বলি আমরা হেডার
ফাইল। হ্যাঁ, লিঙ্ক সেকশনে আমরা কম্পাইলারের মধ্যে আগে থেকে যে লাইব্রেরি ফাংশন গুলো, যে কমন ফাংশন যে ফাংশন গুলো বারবার ব্যবহৃত হয়, যে কোনো প্রোগ্রামার, বিশ্বের যে কোনো প্রোগ্রামার ওই ফাংশন গুলি বারবার ব্যবহার করে, এবং ওই ফাংশন গুলোকে একসাথে আমরা বলি লাইব্রেরি ফাংশন। তো লাইব্রেরি ফাংশন গুলো অবশ্যই একটা ফাইলের মধ্যে রাখতে হবে। সেই ফাইলটা হচ্ছে হেডার ফাইল। সেই ফাইলটাকে বলি আমরা হেডার ফাইল। তোমরা দেখেছো নিশ্চয়ই, যখন HTML এর কাজ করেছো, HTML এর একটা কাজ সমাধান করার পরে এই HTML এর ফাইলটাকে সংরক্ষণ করার জন্য আমরা .html ব্যবহার করতাম। কি ব্যবহার করতাম? ধরো একটা HTML লেখার পরে আমরা লিখলাম, ধরো ক্লাস লিখে .html লিখতাম। ঠিক একই রকম ভাবে হেডার ফাইলটাকে যদি আমি এই প্রোগ্রামে উল্লেখ করতে চাই, তাহলে তার শেষে একটা এক্সটেনশন h দেওয়ার প্রয়োজন হয়। কি দেওয়ার প্রয়োজন হয়? .h। আচ্ছা, তো আমাদের এখানে আমি এই যে পাশে একটা প্রোগ্রাম লিখেছি, সেই প্রোগ্রামে আমি তোমাদের বইতেও আছে, যে কমন দুইটা হেডার ফাইল ব্যবহার করা হয়েছে। সেই দুটার মধ্যে একটা হচ্ছে stdio আর একটা হচ্ছে conio। এই দুইটা হেডার ফাইল বেশ কমন। হ্যাঁ, একটা হচ্ছে stdio আর একটা হচ্ছে conio। তো std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর i দ্বারা ইনপুট, ও দ্বারা আউটপুট। তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h মানে হচ্ছে হেডার ফাইল। তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের এই ফাইলের মধ্যে কিছু কমন লাইব্রেরি ফাংশন আছে। এখানে দেখো আমি পাশে লিখেছি কিছু কমন লাইব্রেরি ফাংশন। সেগুলো কি? stdio.h এর মধ্যে অন্তর্ভুক্ত। এখানে দেখো, এখানে আমি লিখেছি, এখানে কি লিখেছি? ডাইভ আছে, প্রিন্ট ফাংশন, স্ক্যান ফাংশন, পুটস, গেটস। এখানে কিন্তু খুব ক্লিয়ার খেয়াল করবা, এটা খুব সেনসিটিভ বিষয়। এখানে কিন্তু আমি লিখেছি গেটস। হ্যাঁ, প্রিন্ট ফাংশন, স্ক্যান ফাংশন, এটা আমরা খুব সহজে জানি। এরপর লিখেছি পুটস, গেটস এবং গেট কার্ড বা গেট char। হ্যাঁ, গেট চার বা গেট কার্ড। আর এটা হচ্ছে গেটস, gets। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তোমাদের এমসিকিউ পরীক্ষায় এই বিষয়টা মাঝে মাঝে তোমাদের কনফিউজ করে যায়। হ্যাঁ, কারণ কি, এরপরে দেখো আমি আরো একটা লাইব্রেরি ফাংশনের যে হেডার ফাইল সেটা লিখেছি, সেটা হচ্ছে conio.h। conio মানে কনসোল। হ্যাঁ, এটা মানে হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। হ্যাঁ, কনসোল ইনপুট আউটপুট। যদিও বর্তমান সময়ে এই conio হেডার ফাইলের খুব বেশি একটা ব্যবহার দেখা যায় না, এবং খুব বেশি একটা ব্যবহার এই হেডার ফাইলটাকে করা হয় না। যদিও আমরা লিনাক্স বা ইউনিক্স যে অপারেটিং সিস্টেম আছে, বা কিছু অপারেটিং সিস্টেমের জন্য এই ধরনের হেডার ফাইলটাকে সংযুক্ত করা হয়েছিল, কিন্তু বর্তমানে ভাষার উন্নয়নের কারণে এবং ডিভাইসের উন্নয়নের কারণে কিন্তু এই হেডার ফাইলটাকে দেখা যায় না। তো এই conio.h এই হেডার ফাইলটাতে কিছু কমন লাইব্রেরি ফাংশন আছে। এখানে দেখো আমি লিখেছি clrscr ফাংশন। হ্যাঁ, clrscr ফাংশন। এরপরে লিখেছি get ch, তারপরে get che। এখানে কিন্তু কনফিউজিং বিষয়, খেয়াল করো। এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট stdio তে এখানে গেটস আছে, আর এখানে আছে get ch। তোমাদের এমসিকিউ পরীক্ষায় মাঝে মাঝে আসে যে গেটস ফাংশনটি কোন হেডার ফাইলের অন্তর্ভুক্ত, অথবা এমসিকিউ তে আছে get ch ফাংশনটি কোন হেডার ফাইলের অন্তর্ভুক্ত। তো এই বিষয়টা কিন্তু খুব কনফিউজিং, তোমরা একটু খেয়াল করবা। তোমরা এই চেষ্টা করবে এই অংশগুলোকে আলাদা করে লিখে রাখার জন্য। এছাড়া আরো অনেক ধরনের হেডার ফাইল আছে। ম্যাথ করার জন্য হেডার ফাইল আছে math.h, গ্রাফিক্স এর জন্য graphics.h, বিভিন্ন রকম হেডার ফাইল আছে। তো এই হেডার ফাইলগুলো আমরা একটু মনে রাখবো। হেডার ফাইল তাহলে কেন প্রয়োজন? হেডার ফাইল হচ্ছে কিছু কমন লাইব্রেরি ফাংশন আছে, সেই লাইব্রেরি ফাংশন গুলোকে ব্যবহারের সুবিধার জন্য কম্পাইলার এই যে এখানে হ্যাশ ইনক্লুড ব্যবহার করেছি। এই হ্যাশ ইনক্লুড বলতে বলছে প্রি প্রসেসর ডিরেক্টিভ।
প্রি প্রসেসর ডিরেক্টিভ, অর্থাৎ আগে থেকে এই বিষয়গুলো প্রসেস করা আছে, একটা নির্দেশনা দিচ্ছে কম্পাইলার এই হেডার ফাইলকে ব্যবহার করার জন্য, অর্থাৎ এই হেডার ফাইলে যেই লাইব্রেরি ফাংশন গুলো আছে সেগুলোর জন্য আমরা কম্পাইলার পরবর্তীতে ব্যবহার করতে পারি খুব সহজে। এই ফাংশন গুলো কলিং ফাংশন বলে, হ্যাঁ, অর্থাৎ হেডার ফাইলের মধ্যে আছে, আমরা শুধু কল করে ব্যবহার করব। আচ্ছা, এখন আমি এইটুকু একটু মুছে দেই। আচ্ছা, আমার ধারণা তোমরা এটা লিখে ফেলেছো, আমি এই অংশটুকু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর তাহলে এই লিঙ্ক সেকশন আমাদের সব একটা গুরুত্বপূর্ণ অবভিয়াস অংশ। লিঙ্ক সেকশন ছাড়া আমরা অনেক ধরনের ফাংশনকে কল করতে পারবো না, তাই লিঙ্ক সেকশন হচ্ছে একটি আবশ্যিক বিষয়। এরপরে আসি, এখানে দেখো লেখা আছে ডেফিনিটেশন সেকশন, অর্থাৎ এমন কিছু ভেরিয়েবল বা এমন কিছু মান আছে যেই মানগুলোকে আমাদের প্রোগ্রামে, আমাদের মেইন ফাংশনে বা প্রোগ্রামের অন্য কোনো অংশে আমরা ব্যবহার করতে চাই। সেই ধরনের মানগুলোকে যদি আগে থেকে ডিফাইন না করা হয় তাহলে পরবর্তীতে দেখা যায় যে সেগুলো ডিফাইন করা কষ্ট হয়ে যায়। এই জন্য যেই মানগুলোকে প্রোগ্রামের পরবর্তী অংশে বিভিন্ন সময় ব্যবহার করা হবে সেই মানগুলোকে আগে থেকে ডিফাইন করার জন্য এখানে একটা সেকশন আমরা যুক্ত করতে পারি। এটাও আবশ্যিক অংশ নয়, ঐচ্ছিক অংশ। যেমন পাই এর মান 3.141 আর কত আছে 3.1416, আমি একটু দেখি পাই এর মান, হ্যাঁ, পাই 3.14159265 একটা বৃহৎ মান আছে, হ্যাঁ, কিন্তু সেটা না করে কি করা হয়, ধরো আমি যদি এখানে ডিফাইন করে দিই, ডিফাইন করার জন্য কিভাবে লেখা হয় যে হ্যাশ ডিফাইন পাই ইকুয়াল 3.14, আমরা পুরো মানটা না লিখে শুধু পাই লিখলাম 3.14, অর্থাৎ এই প্রোগ্রামে, এই ভাষায়, এই বিভিন্ন অন্য পরবর্তীতে ফাংশনের বিভিন্ন অংশে আমরা শুধু যদি পাই এইটুকু ইনক্লুড করি তাহলে সেই এইটার মান হিসেবে 3.14 কেই পরবর্তীতে কাউন্ট করা হবে। তো এটা ঐচ্ছিক বিষয়। এটা হচ্ছে যদি আমাদের মনে হয় যে এই ধরনের কোনো ভেরিয়েবল আগে থেকে ঘোষণা করতে হবে, এই ধরনের কোনো মান আগে থেকে ঘোষণা করতে হবে, তাহলে আমরা ঘোষণা করব ঠিক এই জায়গাটায়, অর্থাৎ মেইন ফাংশনের আগে, হ্যাঁ, লিঙ্ক সেকশনের ঠিক পরে। আচ্ছা, এরপরে আরো একটা ডিক্লারেশন আছে, সেটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন, অর্থাৎ এমন কিছু ভেরিয়েবল আছে যেগুলো তুমি প্রোগ্রামের বিভিন্ন অংশে, ফাংশনের বিভিন্ন অংশে ব্যবহার করবা, বারবার ব্যবহার করবা। সেই ধরনের ক্ষেত্রে আমরা এই ইনক্লুড, এই যে হেডার ফাইল লিখলাম তার নিচে আমরা এই ধরনের ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করে থাকি, ডিফাইন করে থাকি। তো এইটাও ঐচ্ছিক বিষয়। তাহলে এই দুইটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, আমাদের এইটাও ঐচ্ছিক বিষয়, এটা আমাদের ঐচ্ছিক বিষয়। এটা কিভাবে করবো আমি, হ্যাঁ, খুব বেশি গুরুত্বপূর্ণ না ডকুমেন্টেশন সেকশন, আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে লিঙ্ক সেকশন। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, একটা প্রোগ্রাম রান হয় যা যেই ফাংশনের মাধ্যমে, সেটাই হচ্ছে মেইন ফাংশন। এই প্রোগ্রামটা একটা প্রোগ্রাম যেটা ইউজার ডিফাইন, একটা প্রোগ্রামার যে কাজগুলো করবে সেই কাজগুলো করার জন্য যে ফাংশনটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে মেইন ফাংশন। একজন প্রোগ্রামার তার সকল চিন্তা ভাবনা এই মেইন ফাংশনের মধ্যে ইনক্লুড করে থাকে, বাস্তবায়ন করে থাকে, হ্যাঁ। আমি এইটুকু মুছে দিই। তাহলে তুমি যদি কখনো প্রোগ্রামার হয়ে যাও, বা তোমরা প্রত্যেকেই প্রোগ্রামার আমি আশা করি, কখনো প্রোগ্রামার হতে চাইলে তোমরা তোমাদের চিন্তাগুলোকে বাস্তবায়ন করার জন্য যেই ফাংশনটা, এটাকে আমরা বলি ইউজার ডিফাইন, হ্যাঁ, ইউজার ডিফাইন, অর্থাৎ প্রোগ্রামার নিজে চিন্তা করবে সে কিভাবে কাজ করবে, সেইটা হচ্ছে মেইন ফাংশন। এবং মেইন ফাংশনের মধ্যে, মেইন ফাংশনে এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়, কোনো ধরনের সেমিকোলন দেওয়া হবে না, এই মাঝখানে প্যারামিটার ব্যবহার করা যায়, আবার করাও দরকার নাই, হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে আমি একটু দেখে নিই যে কেউ একজন টেক্সট করেছে, ঘোলা আসছে লেখাগুলো ঘোলা আসছে, এর জন্য কি করা যায়? সবারই কি একই প্রবলেম? রাব্বি হাসান লিখেছো।
আচ্ছা চেষ্টা করো। আমি এই ঘোলা দূর করার আর কোনো পদ্ধতি আমার জানা নাই। লাইট মনে হয় ঠিক আছে। ঘোলা হতে পারে একটা কারণে, সেটা হচ্ছে স্ট্রিমিং এর সমস্যা, ডেটা কানেকশনের সমস্যা। তো এটা হচ্ছে মেইন ফাংশন ইউজার ডিফাইন। এই ইউজার ডিফাইন্ড এ প্রোগ্রামার তার সকল চিন্তা ভাবনা গুলো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইখানে একটা প্রথম সেকেন্ড ব্র্যাকেট এবং এই দুইটার মাঝখানে তার চিন্তা ভাবনাগুলো, সকল চিন্তা ভাবনাগুলো সে প্রকাশ করে থাকে। তো এই যে মেইন ফাংশন, এই মেইন ফাংশনের মধ্যে দুইটা অংশ থাকে। একটা হচ্ছে একটা ফাংশন, একটা প্রোগ্রাম, একটা সমস্যা বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রথমে কাজ হচ্ছে যে এই ফাংশনে যে সকল ভেরিয়েবল ব্যবহার করা হবে, যে সকল মান ব্যবহার করা হবে, সেই মানগুলোকে বা ভেরিয়েবল গুলোকে আগে থেকে ডিক্লেয়ার করে নেবে যে আমি কোনটা দ্বারা কি বুঝাই। হ্যাঁ, তাহলে এখানে দুটো অংশ থাকে। একটা দেখো এই অংশটা, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, আরেকটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট, অর্থাৎ বাস্তবায়ন। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ডিক্লারেশন। এখানে প্রোগ্রামার যে প্রোগ্রাম করবে, লিখবে, সে ডিফাইন করে দিবে যে সে কি কি ভেরিয়েবল ব্যবহার করছে, কোন ভেরিয়েবল দ্বারা কি বোঝাচ্ছে, এবং এরপরে সেকেন্ড অংশে থাকে এক্সিকিউশন। হ্যাঁ, এক্সিকিউশন বাস্তবায়ন, এবং প্রোগ্রামার বলে দিবে যে ওই ভেরিয়েবল গুলো দ্বারা প্রোগ্রামটা কিভাবে বাস্তবায়িত হবে। এই হচ্ছে মূল প্রোগ্রামের। তাহলে সি ল্যাঙ্গুয়েজের একেবারে কমন কাঠামো হচ্ছে এটা। তুমি যে কোনো ধরনের প্রোগ্রাম লিখো না কেন, সি ভাষায় যে প্রোগ্রামে লিখো না কেন, সেই প্রোগ্রামকে অবশ্যই এই কাঠামোর মধ্যে লিখতে হবে, এই কাঠামোর মধ্যে লিখতে হবে। এর ব্যতিক্রম কোনো কাঠামো অন্তত সি তে নাই, অন্যান্য ভাষায় থাকতে পারে। যেমন ইদানিংকার সময় সবচেয়ে জনপ্রিয় ভাষা হচ্ছে পাইথন। হ্যাঁ, তোমরা ইচ্ছে করলে পাইথন শিখতে পারো। তো পাইথনের সাথে কিন্তু সি এর একটু পার্থক্য আছে। সি প্রোগ্রামিং ভাষায়, এই সি প্রোগ্রামিং ভাষার যতগুলো সিনট্যাক্স আছে, যতগুলো ডিফাইন করা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজের কোন ল্যাঙ্গুয়েজকে আমরা ক্যাপিটাল লেটার বা আপার কেসে লিখতে পারি না, সবগুলোকে লেখার প্রয়োজন হচ্ছে লোয়ার কেসে। এটা অত্যন্ত কেস সেনসিটিভ ভাষা। তো আমরা এই সি, এই ভাষা দ্বারা ধরো তুমি একটা প্রোগ্রাম লিখবা, তাহলে লিখতে চাইলে সিম্পল ধরে নাও যে তোমাদের নামকে তোমরা তোমাদের স্ক্রিনে দেখাতে চাও। তাহলে আমরা জানি যে কোনো কিছু প্রদর্শনের জন্য আমরা দুই ধরনের কমন, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মধ্যে সবচেয়ে কমন যে দুইটা লাইব্রেরি ফাংশন আছে, একটা হচ্ছে প্রিন্ট ফাংশন, আর একটা হচ্ছে scanf বা স্ক্যান ফাংশন। এই দুটো হচ্ছে সবচেয়ে কমন। অর্থাৎ এই একটার কাজ হচ্ছে, প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে আউটপুট প্রদর্শন করা, আর স্ক্যান ফাংশনের কাজ হচ্ছে ইনপুট নেওয়া। যেহেতু আমরা আমাদের নামকে আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখাতে চাই, তাহলে এখানে ইনপুটের কোনো প্রয়োজন নাই, মানে জাস্ট আমাদের নামকে আমরা আমাদের কম্পিউটারে প্রদর্শন করব। তাহলে আমরা খুব সিম্পল লিখতে পারি, যেখানে লিখব কি প্রিন্ট ফাংশন, এখানে আমাদের নাম লিখব, মাই নেম ইজ রতন। হ্যাঁ, লিখলাম মাই নেম ইজ রতন, ভেরি সিম্পল। এবং প্রিন্ট ফাংশনের মধ্যে স্ক্রিনে আমরা যেই অংশটা দেখাতে চাইবো সেটাকে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে, ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে, এবং শেষটা অবশ্যই সেমিকোলন দিতে হবে, তাহলে এই নামটা প্রদর্শিত হয়ে যাবে। এখন এটা হলো খুব সিম্পল। এইভাবে আমরা যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে পারি, একেবারে সিম্পল প্রোগ্রাম যেটা। এখন এখানে দেখো আমি দুই ধরনের হেডার ফাইল ব্যবহার করেছি, একটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h, আর একটা হ্যাশ ইনক্লুড conio.h, এটা দুইটা ব্যবহার করেছি। এই দুইটা ব্যবহার করার কারণে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আমি ইনক্লুড conio ব্যবহার করব, আমার প্রোগ্রামের শেষের দিকে আমি লিখব get ch, এটুকু আমি লিখে দেব, যেহেতু আমি conio ব্যবহার করেছি। এখন প্রশ্ন হতে পারে যে স্যার
কোন আইও স্যার হেডার ফাইল যদি আমি ব্যবহার না করি তাহলে এটা লেখার প্রয়োজন আছে না, লেখার প্রয়োজন নেই। যদি আমি কোন আইও হেডার ফাইল ব্যবহার করি তাহলে আমি এটা লিখে দেব get ch, হ্যাঁ এটা লিখে দিব। আর যদি ব্যবহার না করি তাহলে এটা লেখার প্রয়োজন নাই। তাহলে এটা হলো সবচেয়ে সহজ একটা প্রোগ্রাম। আমি এই প্রোগ্রামটাকে আরো একটু বিস্তারিত ভাবে তোমাদেরকে প্রশ্ন ছিল জন্য, যেহেতু এখানে আমরা বলেছি যে ডিক্লারেশনের একটা বিষয় আছে, তো ডিক্লারেশনের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেই বিষয়টাকে আমি একটু দেখাতে চাই। আমি এই পাশটা একটু লিখি। হ্যাঁ আমি লিখলাম, ধরো আমি লিখলাম যে দুটি পূর্ণ সংখ্যার যোগফল, দুটি পূর্ণ সংখ্যার যোগফল আমরা করব সি প্রোগ্রামের মাধ্যমে। তাহলে সি ভাষার কাঠামোতে কি আছে, প্রথমে আমাকে হেডার ফাইল লিখতে হবে। তাহলে আমরা লিখলাম, প্রথমে একটা হেডার ফাইল লিখলাম হ্যাশ include stdio.h। আচ্ছা আমি আগেই বলেছি যে কোন আইও হেডার ফাইলকে খুব বেশি আমরা গুরুত্ব দেই না, এটার গুরুত্ব দিন দিনই কমে যাচ্ছে, তাই আমরা এটা বাদ দিয়ে লিখি। হ্যাঁ তাহলে আমরা সরাসরি চলে যাই মেইন ফাংশন, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিলে এখানে দেখো আমি কি করব, দুইটি সংখ্যার যোগ করব, দুইটি সংখ্যার যোগ করব। তো দুইটি সংখ্যার যোগ করতে গেলে তাহলে আমাদের কি লাগবে, আমরা কম্পিউটারে কিবোর্ড থেকে দুটি সংখ্যা আমরা ইনপুট দিব। ধরে নাও একটা 5 দিলাম, একটা 7 দিলাম। এখন এই যে মান দুইটা আমি ইনপুট দিলাম, সেই মান দুইটা অবশ্যই আমার মেমোরিতে কোনো না কোনো জায়গায় আগে সংরক্ষণ করতে হবে, তাই না? তাহলে কম্পিউটার কিভাবে কাজ করে, ইনপুট, প্রসেসিং, তারপর আউটপুট। তাহলে প্রসেসিং হওয়ার সময়টা বা ওই সময়ের আগ পর্যন্ত, ফাইনাল রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত অবশ্যই আমার যেই মানগুলোকে আমি ইনপুট দিব এবং প্রসেস করার পরে যেই মানগুলো আমি পাবো সেই মানগুলোকে অবশ্যই কম্পিউটারের অস্থায়ী মেমোরিতে সংরক্ষণ করতে হবে। এখন সংরক্ষণ করার জন্য আমাকে কি করতে হবে, কিছু ভেরিয়েবল বা চলক ঘোষণা করে নিতে হবে। চলক, আমার কিছু চলক দরকার। যে ধরে নাও আমি নিলাম আমার একটা চলক হচ্ছে এ আর একটা চলক হচ্ছে বি। এখন এই বি এ চলকে আমি একটা মান আমি ইনপুট দিলাম 5, সেই 5টা কোথায় জমা হবে, এ চলকে। আবার আরেকটা মান দিলাম 7, সেই 7 মানটা সংরক্ষিত হবে বি চলকে। একই রকম ভাবে 5 আর 7 এই দুটো যোগ হয়ে, অর্থাৎ এ আর বি যোগ হয়ে আমি একটা যোগফল পাবো। তাহলে যোগফলটা 5 আর 7 যোগ হয়ে 12 হলো। সেই 12 মানটা আউটপুট হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার মেমোরিতে একটা জায়গায় সংরক্ষিত রাখতে হবে। তো সংরক্ষণ রাখার জন্য সেখানেও একটা ভেরিয়েবল, একটা চলক দরকার। আমি ধরে নিলাম যে যোগফলের জন্য আমি একটা চলক ব্যবহার করবো সাম, একটা চলক ব্যবহার করবো সাম। তাহলে এই চলকটা রাব্বি হাসান কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন করে ফেলো, তোমাকে আনমিউট করতে হবে। দেখি মিনিমাইজ করি। রাব্বি হাসান, হ্যাঁ প্রশ্ন করো। স্যার ওই যে আগে প্রশ্নটা করছিলেন না, যে কোনো নাম লেখার জন্য হ্যাঁ ওখানে তো কোনো নাম দিয়া করছেন তাই না? হ্যাঁ ওই জায়গায় শুধু কোনো অপশন না থাকলে কি করবে? অপশন না থাকতে বলতে, ওই জায়গায় তো একটা নাম দিয়েছেন কিন্তু কোনো এটা তোমাদের আমি ইমাজিন করতে বলেছি। ধরো আমি একটা নাম আউটপুট লিখবো, হ্যাঁ, অথবা ধরো তুমি কোন একটা রচনা লিখলা, সেই রচনাটাকে তোমার কম্পিউটার স্ক্রিনে তুমি দেখাতে চাও। তাহলে এই পুরো রচনাটাকে তোমার কম্পিউটার স্ক্রিনে দেখাতে চাইলে কি হবে, ওই প্রিন্ট ফাংশনের মাঝখানে ওই লেখাটাকে সংযুক্ত করতে হবে, তাহলে ওই লেখাটা কিন্তু স্ক্রিনে ভেসে আসবে। হ্যাঁ যে কোনো ধরনের যে কোনো ধরনের আউটপুট, যখনই কোনো একটা আউটপুট স্ক্রিনে আমি যখনই কিছু দেখাতে চাইবো, আমি কি করব, সেই লেখাটাকে অবশ্যই প্রিন্ট ফাংশনের মধ্যে রাখবো, তাহলেই সেটা কেবল আমার আউটপুট বা স্ক্রিনে ভেসে উঠবে। স্যার আউটপুটটা যদি কোনো অপশন না থাকে, ফাঁকা থাকে, আউটপুট ফাঁকা থাকলে কোনো কিছু দেখা যাবে না, স্ক্রিনে কিছুই আসবে না।
তাহলে প্রিন্ট ফাংশনে কি ফাঁকা রাখতে হবে? প্রিন্ট ফাংশন ফাঁকা রাখা, যদি ফাঁকা কখন রাখবে, ধরো তোমাকে কিছুই বলে নাই, তোমার কোনো আউটপুট দরকার নাই, তাহলে প্রিন্ট ফাংশন ফাঁকা থাকবে। কিন্তু যখনই তোমার আউটপুট আসবে, ধরো তোমাকে একজন প্রশ্ন করলো যে তোমার নাম লেখার জন্য একটা সি প্রোগ্রাম লেখো, তাহলে অবশ্যই প্রিন্ট স্যার ফাংশনে তোমার নামটা লিখতে হবে। স্যার যদি শুধু নাম দেয়, শুধু নাম লিখতে বলে, কিন্তু কারো কোনো আমার বা অন্য কারো কোনো উল্লেখ করে না দেয়, তাহলে? তাহলে তুমি ইমাজিনারি, যেমন আমি লিখেছিলাম মাই নেম ইজ রতন, আমার নাম কি রতন? আমি এটা ইমাজিন করে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা। তাহলে কি নাম লিখতে হবে না, মানে শুধু শুধু নামটা লিখলে হবে? হ্যাঁ, না শুধু নাম লিখলে কারো হবে। নাম লিখতে হবে? হ্যাঁ, যে কারো, তুমি যেমন চাও, তুমি যেমন চাও। হ্যাঁ, একেবারে তোমার এইখানে স্বাধীন। হ্যাঁ, পুরোপুরি স্বাধীন আছো তুমি এই বিষয়টাতে। আচ্ছা, এখন আমি আসি যে এখানে দেখো, আমি দুটি সংখ্যার যোগ করব। আমি কি বলছিলাম যে দুটি সংখ্যাকে রাখার জন্য আমার মেমোরিতে একটা জায়গা রাখতে হবে, এবং এই মেমোরিতে রাখার জন্য আমাকে কিছু অস্থায়ী চলক ঘোষণা করে নিতে হয়। ধরে নাও 5কে রাখার জন্য এ নিলাম, 7কে রাখার জন্য বি নিলাম, এবং 5 আর 7 যোগ করে যে যোগফল হবে, সেই যোগফলটা প্রিন্ট হওয়ার আগ পর্যন্ত আমাকে অবশ্যই অস্থায়ী মেমোরিতে সংরক্ষণে রাখার ব্যবস্থা করতে হবে। তখন কিন্তু আমাকে আরো একটা চলক গ্রহণ করতে হবে। তাহলে এখানে দেখো, আমাদের মেইন ফাংশনে আমরা বলেছিলাম মেইন ফাংশনের দুটি অংশ, একটা হচ্ছে ডিক্লারেশন আর একটা হচ্ছে এক্সিকিউশন। একটা হচ্ছে ডিক্লারেশন আর একটা হচ্ছে এক্সিকিউশন। তাহলে ডিক্লারেশনের ক্ষেত্রে আমাকে প্রথমেই বলে নিতে হবে আমি কি কি চলক ব্যবহার করছি এবং সেই চলকগুলো কি ধরনের সেটা নির্ভর করবে। আমি এখানে শুরুতে লিখেছি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা যোগ করলে কি পূর্ণ সংখ্যাই পাবো। তো পূর্ণ সংখ্যাকে আমরা বলি ইন্টিজার। কি বলি আমরা? ইন্টিজার। পূর্ণ সংখ্যাকে বলি আমরা ইন্টিজার। এই জন্য আমরা এই ঘোষণা করার ক্ষেত্রে লিখবো INT, ইন্ট। অর্থাৎ আমি যেই ভেরিয়েবল বা চলকগুলো ঘোষণা করছি সেই চলকগুলো হবে ইন্টিজার সংখ্যার জন্য, সেই চলকগুলো হবে ইন্টিজার সংখ্যার জন্য। তাহলে আমাদের দুটি সংখ্যা ধরে নিলাম, একটা হচ্ছে ইন্ট a আর একটা হচ্ছে b আর একটা হচ্ছে, এই দুটো যোগ করলে আমাদের যোগফলকে একটা জায়গায় রাখতে হবে, সেই যোগের জন্য আমরা লিখলাম সাম। তাহলে এখানে দেখো আমি ইন্টিজার পূর্ণ সংখ্যার জন্য 3টা চলক ঘোষণা করেছি, এবং 3টা চলকই হবে পূর্ণ সংখ্যা, 3টা চলকই হবে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এইখানে দেখো এই চলকগুলো যখন একই রকম চলক হয়, একই রকম সংখ্যার জন্য চলক হয়, তখন কিন্তু এদেরকে কমা কমা দিয়ে এবং শেষটাই সেমিকোলন দিলেই হবে। হ্যাঁ, মাঝখানে কমা দিয়ে। যদি তুমি আলাদা করে লিখতে চাও, ধরো এখানে লেখা যায় যে ইন্ট এ সেমিকোলন, ইন্ট বি সেমিকোলন, ইন্ট সাম সেমিকোলন, এইভাবেও লিখতে পারো। অথবা একই রকম যদি ডেটা হয়, ভেরিয়েবল গুলো বা সংখ্যাগুলো যদি একই রকম হয়, তাহলে সেগুলোকে আমরা সবগুলোর জন্য একটা ডেটা টাইপ ঘোষণা করছি। সেই ডেটা টাইপ গুলো কি ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা হবে, এবং সেগুলোকে কমা দিয়ে আমরা লিখতে পারি। তাহলে আমাদের জিনিসটা সহজ হয়। এখন দেখো, আমি তোমরা ইচ্ছে করলে এই যে এখানে a এর মান কত হবে, b এর মান কত হবে, এবং সামের মান শুরুতে কত আছে, এই বিষয়গুলো আমরা এইখানে সাথে সাথে লিখে দিতে পারি, অথবা আলাদা করে লিখতে পারি যে a ইকুয়াল হবে 5, b ইকুয়াল হবে 7, এবং সাম শুরুতে হচ্ছে 0। এটা লেখা যায়। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে ইন্ট a equal 5, b equal 7, sum equal 0। আমরা এইভাবেও লিখতে পারি। এখানে লেখাটা দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা এইভাবেও লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা ভেঙে ভেঙেও লিখতে পারি, আলাদা করেও লিখতে পারি। তবে লেখার ক্ষেত্রে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে সংখ্যাগুলো কিরকম আসবে, সেই ডেটা গুলোর ধরনটা কিরকম হবে তার উপর নির্ভর করবে এটা কিভাবে আমি লিখবো। হ্যাঁ, তো আমি সবচেয়ে প্রেফার করি একবারে নিচের লাইনটা, সেটা হচ্ছে কি আমি মানগুলো শুরুতেই ঘোষণা করে দেবো ইন্ট a ইকুয়াল 5, b ইকুয়াল 7, সাম ইকুয়াল 0। এইভাবে ঘোষণা দেওয়াটা সবচেয়ে ইজি। হ্যাঁ,
আমাদের সময়টা কিছুটা কম আছে, তারপর আমরা এই সমস্যাটা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো এখন আমি এইটা হচ্ছে আমাদের ডিক্লারেশন করে দিলাম। এখানে আমরা কি করলাম, ডেটা গুলো বা যেই মানগুলো আমি নিয়ে কাজ করব সেগুলোকে আমি এখানে ঘোষণা করে দিলাম। এখন আমাদের পরবর্তী কাজ কি, আমাদের কম্পিউটারকে বোঝাতে হবে যে আমি কিছু মান দিয়েছি, তুমি মানগুলো গ্রহণ করো। এবং গ্রহণ করার জন্য আমাদের ফাংশন কি, স্ক্যান ফাংশন। স্ক্যান ফাংশন লেখার নিয়ম কি, যে আমরা কি লিখব, যেই মানটাকে, যেই ভেরিয়েবলের মানটাকে আমি নিব সেই ভেরিয়েবলটাকে এখানে লিখতে হবে। আমরা কিভাবে লিখি, অ্যাড্রেস এ, তারপরে নাকি এইভাবে লিখি, না এইভাবে লিখি না। আমরা যেহেতু এখানে লিখছি ডেটা টাইপ ইন্টিজার, ইন্টিজার টাইপের জন্য স্পেসিফায়ার হচ্ছে %d, স্পেসিফায়ার হচ্ছে %d। এখানে আমরা দুইটা মানকে ইনপুট নেব 5 আর 7, তাহলে আমরা কয়টা %d লিখবো, %d দুইটা %d লিখবো। এখানে কমা দিয়ে এই প্রথম স্পেসিফায়ারটা ব্যবহার করেছি এ এর জন্য, তাহলে আমরা লিখবো অ্যাড্রেস এ কমা এই %dটা ব্যবহার করেছি বি এর জন্য, অ্যাড্রেস বি, এবং শেষটায় আমরা সেমিকোলন দিব, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রোগ্রামার বলে দিবে যে কিভাবে যোগটা করবে। আমরা বলে দিলাম যে সাম ইকুয়াল, শুরুতে যে সাম ছিল হ্যাঁ তার সাথে যোগ হবে a প্লাস বি, অথবা একেবারে সিম্পল ভাবে আমরা সরাসরি লিখে দিতে পারি a প্লাস বি, এইভাবেও আমরা লিখে দিতে পারি। তাহলে সাম ইকুয়াল a প্লাস বি আমরা লিখে দিলাম, অবশ্যই এর পাশে একটা সেমিকোলন দিব। এবং ফাইনালি এই মানটা, এইখানে সামে যে মানটা আসবে সেই মানটাকে আমাদের কি করতে হবে, আউটপুট হিসেবে দেখাতে হবে। তাই আমরা কি লিখবো এখানে, প্রিন্ট ফাংশন। এইখানে আমরা কি প্রকাশ করব, আউটপুট প্রকাশ করব, অর্থাৎ দুইটি সংখ্যার যোগফলে কত আসছে সেটা মান প্রকাশ করব। তাহলে সাম অফ টু ইন্টিজার ইকুয়াল, এইখানে মানটা বসবে, হ্যাঁ তাহলে এই লাইনটা দেখাবে এবং এইখানটায় একটা মান বসবে। সেই মানটা কোনটা, এই সামে যে মানটা আসবে সেই মানটা। তাহলে এই যে মানটা সবসময় পরিবর্তনশীল, যেহেতু ইনপুটের মান পরিবর্তনশীল তাই আউটপুটের মানও পরিবর্তনশীল। এই জন্য আমরা এখানে লিখবো, এখানে এই সাম লেখার জন্য আমরা এখানে স্পেসিফায়ার দেব, %d স্পেসিফায়ার দিলাম। এখন এইখানটায় এই সামের মানটা যে বসবে এটাকে সুনির্দিষ্ট করতে হবে। সুনির্দিষ্ট করার জন্য এই পাশে আমরা কমা দিয়ে এখানে যে মান ভেরিয়েবল আছে সেটা আমরা লিখে দিব। এখানে ভেরিয়েবল আছে সাম। দেখো এইখানে যে ভেরিয়েবলটা লিখেছি সেই ভেরিয়েবলটা কিন্তু ইনভার্টেড কমার বাহিরে, কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে যেই মান যেটা লিখেছি সেটা আউটপুট হিসেবে দেখাবে। এই লেখাটা কিন্তু আউটপুট হিসেবে দেখাবে না, কারণ কি এটা ইনভার্টেড কমার বাহিরে। এবং এখানে %d লিখেছি, এই %dতে কোন মান বসবে সেই মানটা কার মান, এই সামের মান। সামের মান কোথায় পাবো, এখানে পাবো, সাম ইকুয়াল a প্লাস বি। আচ্ছা, এর মাধ্যমে আমাদের কাজ শেষ, এখন খেয়াল করো এখানে এই যে মেইন ফাংশনে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো লাইন লিখেছি প্রত্যেকটার পরেই কিন্তু একটা করে সেমিকোলন আছে। এটার অর্থ হচ্ছে মেইন ফাংশনে অন্তর্ভুক্ত প্রতিটি যে লাইন আছে বা সেন্টেন্স আছে এক একটাকে বলি আমরা স্টেটমেন্ট। প্রতিটি স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন ব্যবহার করতে হয়, এবং এই সেমিকোলন না দিলে সেটা হবে সি ভাষার সিনট্যাক্স এরর, হবে। তাই আমরা অবশ্যই স্টেটমেন্টের শেষটা অবশ্যই সেমিকোলন দিব। তো এর মাধ্যমে আমরা দুটি পূর্ণ সংখ্যার যোগফলের জন্য একটা প্রোগ্রাম করে ফেললাম। তো
তোমরা বাসায় যেটা করবা, তোমাদের আমি হোমওয়ার্ক দিতে চাই, সেটা হচ্ছে তোমরা বাসায় বসে বাসায় তোমাদের প্রশ্ন থাকবে যে 3টি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়। এটা তোমরা বাসায় একটু চেষ্টা করবা, এবং আমরা পরবর্তী ক্লাসে এখানে দেখো ইন্টিজার ব্যবহার হচ্ছে, ইএনটি ব্যবহার করেছি, এটা কেন ব্যবহার করেছি সেই বিষয়গুলো স্পষ্ট করার জন্য আমরা পরবর্তী ক্লাসে ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের মিটিংটা এখানেই শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আমার এই আজকের লেকচারটা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, এবং গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজের যে আইসিটি ডিপার্টমেন্ট যে একটা পেজ আছে সেখানেও আমি দিয়ে দিব। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করছি, এবং তোমরা পরবর্তীতে ডেটা টাইপ নিয়ে একটু ডেটা টাইপ গুলো একটু স্টাডি করবা, এবং সাথে করে তোমরা কিছু স্পেসিফায়ার আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবা। সেই বিষয়গুলো আমরা পরবর্তী আলোচনা করব। ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।